আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র। অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নুরুল হক নূর। এবং সর্বশেষ জানাবো, গোবিন্দগঞ্জে বাদচাপায় এক নারী নিহত, 3 ঘন্টা মহাসড়ক অবরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোবিন্দগঞ্জে বাসচাপায় এক নারী নিহত, 3 ঘন্টা মহাসড়ক অবরোধ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার যাত্রীবাহী বাসচাপায় মরিয়ম বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে দুর্ঘটনাস্থলে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে প্রায় 3 ঘন্টা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, বিকাল 3টার দিকে ওই এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে রংপুরগামী একটি বাস চাপায় মরিয়ম বেগম ঘটনাস্থলে মারা যান। পরে বাসটি গোবিন্দগঞ্জ শহরের চৌমাথায় যানজটে আটকা পড়লে বাসের চালক শফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে। পরে এলাকাবাসী ওই এলাকায় মহাসড়ক অবস্থান নিয়ে প্রায় 3 ঘন্টা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে এবং তারা ওই এলাকায় দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে সন্ধ্যা 6টার দিকে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়। অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এই জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এর আগে এক ব্রিফিংয়ে ঢামেক পরিচালক বলেন, নুরুল হক নূর এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। তার নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। তবে চিকিৎসকদের পরামর্শে তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। তিনি বলেন, বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিক দেখছেন। তার চোখের মধ্যে যে রক্ত জমাট হয়ে আছে সেটি ঠিক হতে 1 থেকে 2 সপ্তাহ লাগতে পারে। নূরকে নরমাল খাবার খেতে বলা হয়েছে, তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যথা পাচ্ছেন বলে জানাচ্ছেন। এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আসাদুজ্জামান আরও বলেন, আঘাতের পর নূরের নাক থেকে যে রক্তক্ষরণ হয়েছে তার কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল কাশির সঙ্গে 2 বার সেই রক্ত এসেছে। তবে এতে চিন্তার কিছু নেই। তার বোর্ডের চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছে তাকে আইসিইউ থেকে আজ কেবিনে শিফট করা হবে। নূরকে দেখতে এদিন সকালে হাসপাতালে যান নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওয়াত হোসেন। তিনি নূরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এছাড়া গণ অধিকার পরিষদের কয়েকজন নেতাও বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির সুযোগ অবারিত, আছে চ্যালেঞ্জও। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ 1 সেপ্টেম্বর। দীর্ঘ 1.5 যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে দলটি। বিগত ফ্যাসিবাদ আমলের মতো নেই হামলা, মামলা ও গ্রেপ্তারের ভয়। দলটি দীর্ঘ পথ চলা যেমন ইতিহাসের গর্ব ও বড় অর্জন, তেমনি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন করে টিকে থাকাটাও চ্যালেঞ্জ। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির সামনে এখন ক্ষমতায় ফেরার হাতছানি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও প্রক্রিয়াধীন। তার বক্তব্য প্রচারে নেই বিধিনিষেধ, কিন্তু কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা মিথ্যা মামলা থেকে রেহাই পাচ্ছেন, নির্বিঘ্নে কর্মসূচি পালন করছেন। সব মিলিয়ে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে চাঙ্গাভাব বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, 4.5 দশকের বেশি সময়ের রাজনৈতিক পথচলা বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে। তবে গত 1.5 যুগ রাজপথে কেটেছে দলটি নেতাকর্মীদের। তারা ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলনে অবিচল ছিলেন। 24-এর গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ রাজনীতির বাইরে চলে যাওয়ায় কি বিএনপির সামনে সুযোগ এসেছে নিজেদের নতুন করে জনগণের সামনে উপস্থাপনের? তবে 2024 সালে গণঅভ্যুত্থানোত্তর রাজনৈতিক বাস্তবতায় বিএনপির সামনে বেশ কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রেখে অন্তর্বর্তী সরকারের আমলে একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন আদায় করাটাই মুখ্য চ্যালেঞ্জ। পাশাপাশি দীর্ঘদিনের মিত্র জামাত ইসলামের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দলটিকে দ্বিধায় ফেলেছে। তরুণ ভোটারদের আস্থায় আনা এবং জুলাই সনদ ঘোষণা ও কার্যকর করা অন্যতম চ্যালেঞ্জ। 4 বার রাষ্ট্র ক্ষমতায় যাওয়া বিএনপি এমন পরিস্থিতিতে জনগণের সামনে নতুন কি তুলে ধরতে পারে, সেটিই মূল পরীক্ষা। বিষয়টি অনুধাবন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময় বক্তব্য নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, আগামী নির্বাচন যতটা সহজ হবে ভাবছেন ততটা সহজ নয়। এমন পরিস্থিতিতে আজ 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে দলটি। 1975 সালের 17 আগস্ট পরবর্তী নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 1977 সালে 21 এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান। পরে 1978 সালের 1 সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠান ঘোষণা দেন। 1971
সালে 30 মে সেনাবাহিনীর বিপদগামী একদল সদস্যের হাতে শহীদ হওয়ার পর বলা হয়েছিল জিয়াউর রহমানের অবর্তমানে বিএনপি টিকবে না। সেই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে বেগম খালেদা জিয়ার দৃঢ়চেতা আপসীর নেতৃত্বে এক দশকের মাথায় 1991 সালে বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যায় বিএনপি। বলা হচ্ছে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আগের চেয়ে সুসংগঠিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেন, বিএনপির সাংগঠনিক অবস্থা খুবই শক্তিশালী, যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতৃত্বে আরও দৃঢ় হয়েছে। আগামী নির্বাচনে জনগণের বিপুল সমর্থনে বিএনপি ক্ষমতায় যাবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি। বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সুসংগঠিত এবং অনেক শক্তিশালী। 1975 সাল থেকে 2024 পর্যন্ত আন্দোলন সংগ্রামের বিবেচনায় বাংলাদেশে তারেক রহমান ও বিএনপি অনিবার্য। বিএনপি আবারও জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সহ সম্পাদক কাজী আবুল বাশার বলেন, তারেক রহমান দলের ইস্পাত কঠিন ঐক্য ধরে রেখে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মধ্যে আগামী দিনে বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবেন। তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে এবং একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত জনগণের দল। বিএনপিকে ভাঙতে নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বিএনপি টিকে আছে নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপির সামনে অবারিত সুযোগ যেমন আছে তেমনি রয়েছে চ্যালেঞ্জও। প্রধান চ্যালেঞ্জগুলো হলো ভোটারদের আস্থা ফেরানো, বিশেষত নতুন প্রজন্মকে সঙ্গে আনা, রাজনৈতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা এবং সহিংসতা অস্থিরতা এড়িয়ে সুষ্ঠু ভোট আদায় করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম গতকাল বলেন, দীর্ঘকাল ক্ষমতার বাইরে থাকা আন্দোলন, ধারাবাহিক ব্যর্থতা এবং সাংগঠনিক কিছু দুর্বলতা আজ বিএনপিকে ভিন্ন এক বাস্তবতায় দাঁড় করিয়েছে। তবে দীর্ঘ 16 বছর ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ছিল, যা বর্তমানে আরও দৃঢ়। জনগণের একাংশ বিএনপিকে বিকল্প শক্তি মনে করলেও নতুন প্রজন্মের অনেকেই অন্য পথে হাঁটছে। এমন অবস্থায় বিএনপি যদি তরুণদের জন্য সুনির্দিষ্ট কর্মসংস্থান পরিকল্পনা, দুর্নীতি দমন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইস্তেহার দিতে পারে, তাহলে তাদের সম্ভাবনা উজ্জ্বল হতে পারে। না হলে ভোটাররা বিকল্প খুঁজে নেবে। আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রাসি অ্যান্ড জ্যাকবসন বলছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সরকার কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা নির্দিষ্ট ফলাফলের প্রতি সমর্থন জানায় না। ট্রাসি অ্যান্ড জ্যাকবসন বলেন, অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে। তাই আমি স্পষ্ট করতে চাই যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান কি। আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের উদ্যোগকে সমর্থন করি, যাতে আগামী বছরের শুরুতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, তবে তাদের লক্ষ্য অঙ্গীকার বুঝতে আমরা রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করি। একইভাবে কোনো রাজনীতিককেও আমরা সমর্থন করি না, কিন্তু তাদের উদ্দেশ্য জানার জন্য তাদের সঙ্গে দেখা করি। আমরা কোনো ফলাফলকে সমর্থন করি না, এটা একান্তই বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। চার্জ দ্য অ্যাফেয়ার্স আরও বলেন, আমরা আশা করি আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি সফল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সহায়তা করবে। এ সময় সিসির সঙ্গে বৈঠকে অন্যদের মধ্যে মার্কিন দূতাবাসের রাজনৈতিক প্রধান ডেভিড মোহাম্মদ, রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।